নাইকো দুর্নীতি মামলা খালেদা জিয়া সহ ৮ আসামি খালাস। রাজনৈতিকভাবে হয়রানি করতেই এই মামলা পর্যবেক্ষণ আদালতের। আদালতকে ডিকটেট করে বেগম খালেদা জিয়াকে যেন রাজনৈতিকভাবে হয়রানি করা যায়, তার জন্য শেখ হাসিনা ওয়াজেদ আদালতকে ব্যবহার করতেন এবং দুর্নীতি দমন কমিশনকে ব্যবহার করতেন। ফ্যাসিস্টের জায়গা করে দিতে চাইছে অন্তর্বর্তী সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। সরকারি সুবিধায় রাজনৈতিক দল মানবে না জনগণ। কুয়েটের একাডেমিক কার্যক্রম ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত। রাজনীতি বন্ধের সিদ্ধান্ত, জরুরি সভায় বহাল। সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা। হামলায় জড়িতদের চিহ্নিত করে বিচার দাবি ছাত্রদল সভাপতি। চাপাতি অস্ত্রের রাজনীতি আর চলবে না বললেন নাগরিক কমিটির আহ্বায়ক। এবং ২৭ বছর পর ভারতের নয়াদিল্লির মসনদে বিজেপি। মুখ্যমন্ত্রী হিসেবে বৃহস্পতিবার শপথ নেবেন এমএলএ রেখা গুপ্তা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সংবাদ রাতে আপনাদের সাথে আছি চৈতি সরওয়ার। নাইকো দুর্নীতির মামলায় খালেদা জিয়া সহ সব আসামিকে খালাস দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক রবিউল আলম এই রায় দেন। এর মধ্য দিয়ে দীর্ঘ ১৭ বছর আগের মামলা থেকে খালাস পেলেন আসামিরা। আদালত তার পর্যবেক্ষণে বলেন, এটি ছিল রাজনৈতিক ও হয়রানিমূলক মামলা। সাবরিনা মজুমদারকে সাথে নিয়ে কায়েস রাহাতের রিপোর্ট। ৩টি গ্যাস ক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে চুক্তির মাধ্যমে রাষ্ট্রের ১৩,৭৭৭ কোটি টাকা আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালে খালেদা জিয়া সহ ৫ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন। পরে ১১ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেয়। এর মধ্যে ৩ আসামির মৃত্যুতে ৮ জনের বিরুদ্ধে চার্জশিট গঠন করেন আদালত। এই মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ করে রায় পর্যন্ত পৌঁছাতে সময় লেগেছে ১৬ বছরের বেশি। রাষ্ট্রপক্ষের ৬৮ জন সাক্ষীর মধ্যে ৩৯ জন সাক্ষ্য দিয়েছেন, তবে তাদের কেউই বেগম জিয়াকে দোষী করেননি। অভিযোগ প্রমাণ না হওয়ায় ১৬ বছর পর বেগম খালেদা জিয়া সহ ৮ আসামিকে মামলা থেকে খালাস দিয়েছেন আদালত। বুধবার সকালে এ রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ রবিউল আলম। নাইকো মামলা থেকে আসামিদের খালাসের রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, রাজনৈতিকভাবে হয়রানি করতেই এ মামলা দেয়া হয়। শেখ হাসিনা আদালতকে ব্যবহার করে এই মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। আর ম্যাডাম খালেদা জিয়ার মামলা বছরের পর বছর এই জন্য টানছে যাতে রাজনীতিতে তিনি মানুষের কাছে, দেশের কাছে এবং দেশের বাইরের মানুষের কাছে তার অর্থাৎ মান সম্মানের হানি ঘটায়। এই রায়টি অবশ্যই ঐতিহাসিক রায় এবং এই রায়ের মধ্যে দিয়ে দুইটা মেসেজ জাতির কাছে গেছে। একটি হচ্ছে যে একটি স্বৈরশাসক কি প্রক্রিয়ায় তার নিজের অভিযোগ তিনি কোয়াশ করে আদালত থেকে বাতিল করে নিয়ে যেতে পারে, আর কিভাবে একজন নির্দোষ মানুষের কাছে, নির্দোষ মানুষের উপরে তার নিজের দায়টি অন্যের ঘাড়ে চাপিয়ে দিতে পারে। এটার একটি চমৎকার দৃষ্টান্ত স্থাপিত হয়েছে আজকের এই মামলার মধ্য দিয়ে, আজকের এই রায়ের মধ্য দিয়ে। এ রায়ের বিষয়ে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, খালেদা জিয়া ও বিএনপির গায়ে কালিমা লাগাতেই নিজের মামলা প্রত্যাহার করে নাইকো মামলায় বেগম জিয়াকে ফাঁসিয়েছিলেন শেখ হাসিনা। আদালতকে ডিকটেট করে বেগম খালেদা জিয়াকে যেন রাজনৈতিকভাবে হয়রানি করা যায় এবং বিএনপির নামে যেন কালিমা লেপন করা যায়, তার জন্য শেখ হাসিনা ওয়াজেদ আদালতকে ব্যবহার করতেন এবং দুর্নীতি দমন কমিশনকে ব্যবহার করতেন। নাইকো দুর্নীতি মামলার এ রায়ের মধ্য দিয়ে খালেদা জিয়া ন্যায় বিচার পেলেন বলেও জানান এ আইনজীবী। খালাস পাওয়ার মাধ্যমে আমরা মনে করি তিনি ন্যায় বিচার পেয়েছেন। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে সন্দেহ দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার বিকেলে নোয়াখালীতে দ্রব্য মূল্যের নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলার উন্নয়ন ও দ্রুততম সময়ে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে এই মন্তব্য করেন তিনি। দেশে গণতন্ত্রের পথে কেউ বাধা হয়ে দাঁড়ালে শেখ হাসিনার মতো তাদেরকে মোকাবিলার জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দেন। এ সময় তিনি বলেন, সরকারের কর্মকাণ্ডে মনে হচ্ছে তারা যেন কোনো দিকে ঝুঁকে যাচ্ছে। এ সময় তিনি সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান। জনমনে যে সন্দেহ শুরু হয়েছে আপনারা যে নিরপেক্ষতা নিয়ে, সেটা আপনাদেরকে ভেবে দেখতে হবে। আপনাদের নিরপেক্ষতা নিয়ে মানুষের মনে কিন্তু সন্দেহের সৃষ্টি হয়েছে। আপনাদের কথাবার্তায়, আপনাদের উপদেষ্টাদের কথাবার্তায়, তাদের সোশ্যাল মিডিয়াতে পোস্টিং এর কথাবার্তায় মনে হয় তারা কোনো একদিকে ঢুকে যাচ্ছে।
ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিয়ে ফ্যাসিস্টদের জায়গা করে দিতে চাইছে অন্তর্বর্তী সরকার, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন রাজনৈতিক দল গঠনকে বিএনপি স্বাগত জানালেও সরকারি সুযোগ সুবিধা নিয়ে দল গঠন জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেন তিনি। আরো জানাচ্ছেন সাইফুল রিপন। বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে সদস্য ফর্ম বিতরণ, সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন ও গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নতুন ধারার রাজনীতি শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর। আপনারা অংশীদার হবেন। এ সময় ছাত্র দলের ভাবমূর্তি ক্ষুণ্ণে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেন বক্তারা। যাদের রাজনীতি হলো আন্ডারগ্রাউন্ড এবং গোপনে এবং ষড়যন্ত্রমূলক রাজনীতি, তারা আন্ডারগ্রাউন্ড রাজনীতি থেকে এখনো বের হতে পারছে না। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা লক্ষ্য করছি কিছু গুপ্ত সংগঠন ছাত্র দলের কর্মকাণ্ডে বাধাগ্রস্ত করার জন্য হামলা চালাচ্ছে। ঢাকার ২ মহানগরের সভাপতি বলেন, অনুপ্রবেশকারীদের বিএনপিতে স্থান নেই। সংস্কারের দোহাই দিয়ে জনগণকে নির্বাচন থেকে দূরে না রাখার আহ্বান জানান তারা। বাংলাদেশে ভবিষ্যতে আর যাতে কোনো স্বৈরাচারের জন্ম না হয়, সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন থেকে দেশের মানুষকে দূরে রাখার কোনো চেষ্টা আপনারা করবেন না। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের জনগণ দ্রুত গণতান্ত্রিক পরিবেশে ফিরে যেতে চাইলেও নির্বাচন নিয়ে সরকারের আন্তরিকতা নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে। যে তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদেরকেও তারা জায়গা দিতে চায়। আবারও হুঁশিয়ার করে বলে দিতে চাই, যদি আবার কেউ সেই ১/১১ কথা চিন্তা করেন, গণতন্ত্রকে বিসর্জন দিয়ে আবার সেই একদলীয় শাসন বা ফ্যাসিস্ট আন্দোলন, ফ্যাসিস্ট সরকারের দিকে যেতে চান, তারা কখনোই জনগণ তা মেনে নেবে না। মেধাবীদের ছাত্র দলে নিয়ে আসার উদ্যোগ নেয়ার নির্দেশনা দিয়ে বিএনপি মহাসচিব বলেন, সাইবার দুনিয়ায় মেধাভিত্তিক লড়াইয়ে নামতে হবে শিক্ষার্থীদের। লড়াইটা ওইখানে চালাও, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্লেস। ওই জায়গায় তোমরা যদি লড়াই করতে পারো, তাহলে তোমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দফা দফা সংঘর্ষের ঘটনায় এখনো থমথমে কুয়েট ক্যাম্পাস। শিক্ষার্থীদের নিরাপত্তায় ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। জরুরি সিন্ডিকেট সভায় আহত শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয় বহন, সংঘর্ষের ঘটনায় মামলা এবং ক্যাম্পাসের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত বহাল রাখা হয়। এদিকে অস্ত্রধারী নেতাকে বহিষ্কার করেছে যুবদল। সহকর্মী নূর ইসলাম রকির রিপোর্ট, জানাচ্ছেন টুম্পা আফরোজ। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে। বুধবার সকাল থেকে ক্যাম্পাসের প্রধান ফটকের চারপাশে অবস্থান নেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। হামলার ঘটনায় কুয়েটে উপাচার্যের পদত্যাগ, ছাত্র রাজনীতি নিষিদ্ধ, হামলাকারীদের শাস্তি সহ ৬ দফা দাবি না মানা পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। বেলা ১:৩০টার দিকে বিক্ষোভের এক পর্যায়ে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয় তারা। কুয়েটের সাথে সংযুক্ত থাকা অবস্থায় কুয়েটের ভেতরে এবং বাহিরে কোনো প্রকার রাজনীতির সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকতে পারবে না। ৫ দফা দাবি না মানা পর্যন্ত এই মানববন্ধন চলবে। যদি তারা মেনে না নেয়, তখন আমরা পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি সিন্ডিকেট সভা করেছে কুয়েট প্রশাসন। এতে নিরাপত্তার স্বার্থে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধ, আহত শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয় বহন, সংঘর্ষের ঘটনায় মামলা এবং ক্যাম্পাসে রাজনীতি বন্ধের সিদ্ধান্তও বহাল রাখা হয়। এদিকে মঙ্গলবারের সংঘর্ষের সময় রামদাহাতে দাঁড়িয়ে থাকা যুবদল নেতা মাহবুবুর রহমানকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি। সংঘর্ষের ঘটনায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি ৫ জনকে আটকের কথা জানায় পুলিশ। গতকালকে যে সংঘর্ষ হয়েছিল, তারপরে পুরো এলাকায় একটা থমথমে পরিস্থিতি ছিল। পরবর্তীতে পুলিশের মধ্যে বাহিনী সকল বাহিনীর নিরলস প্রচেষ্টায় আমরা একটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছিলাম। তো সকাল থেকে সেখানে মোতায়েন আছে, প্রচুর ধরনের আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন পর্যন্ত এলাকায় যেটা স্টুডেন্টদের সাথে কথা হয়েছে, তারাও আশ্বস্ত করেছে যে তারা এমন কিছু করবে না যেটা পরিস্থিতিকে খারাপ দিকে নিয়ে যেতে পারে। মঙ্গলবারের হামলায় আহত হয় অন্তত ৬০ শিক্ষার্থী। তাদের মধ্যে আশঙ্কাজনক একজন আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন। নিউজ ডেস্ক, দেশ টিভি।
কুয়েটে সংঘর্ষের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। দোষীদের বিচারের দাবি করে তিনি বলেন, শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামধারীরা ছাত্রদল নেতা কর্মীদের ওপর হামলা চালায়। বুধবার বিকেলে টিএসসিতে এক সংবাদ সম্মেলনে হামলায় ছাত্রদল জড়িত নয় বলেও দাবি করেন নেতারা। আলী আক্কাস আকাশের প্রতিবেদন। গেল মঙ্গলবার খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে উত্তপ্ত হয়ে ওঠে বিভিন্ন ক্যাম্পাস। এ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করে দুপক্ষ। উদ্ভূত পরিস্থিতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংবাদ সম্মেলন করে কেন্দ্রীয় ছাত্রদল। কুয়েটের সংঘর্ষে ছাত্রদল জড়িত নয় দাবি করে নেতারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সামনে রেখে এ ঘটনা ঘটিয়েছে ছাত্র শিবির। পূর্ববর্তী সময়ে যারা ছাত্রলীগের সন্ত্রাসীদের সহযোগী হিসাবে তাদের সকল অপকর্মের বৈধতা প্রদানে ভূমিকা রেখেছিল, সেসব নামধারী অপশক্তি বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গোপনে তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করলেও প্রকাশ্যে গণতান্ত্রিক চর্চা বাধাগ্রস্ত করে মব সংস্কৃতির মাধ্যমে অতীতের ফ্যাসিস্ট সন্ত্রাসী সংগঠনের ন্যায় অগণতান্ত্রিক আচরণের পুনরাবৃত্তি ঘটাচ্ছে। ফ্যাসিস্টদের মতো আবারও অন্য সংগঠনের রাজনীতিকে বাধাগ্রস্ত করা হচ্ছে অভিযোগ করে তারা বলেন, শিবিরকে গুপ্ত রাজনীতি পরিহার করতে হবে। ধারক বাহক গুপ্ত নিষিদ্ধ সংগঠন শিবির ও ছাত্রলীগ সম্পূর্ণ আইন বহির্ভূত ও অবৈধ উপায়ে ক্যাম্পাস সময়ে সাধারণ শিক্ষার্থীদের বেশ ধরে গণতান্ত্রিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি করে ক্যাম্পাস সময়ে নিজেদের অঘোষিত নিষিদ্ধ দখলদারি জারি রাখার জন্য উঠে পড়ে লেগেছে। বৈষম্য বিরোধীদের ব্যানারে ছাত্রদলের কর্মীদের উপর কোনো আঘাত এলে তার দায় তাদেরকেই নিতে হবে বলে সতর্ক করেন ছাত্রদল নেতারা। এই আগামী 1 মাস পরে আনুষ্ঠানিকভাবে আপনাদের জানাবো, ডাটাবেস তৈরি করে। আলী আক্কাস আকাশ, দেশ টিভি, ঢাকা। 2018 সালের বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালনকারী 33 ডিসিকে ওএসডি করা হয়েছে। বুধবার এ নিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। নির্বাচনে ভোট কারচুপিতে সহযোগিতার অভিযোগ মেলে এসব ডিসিদের বিরুদ্ধে। বারবার প্রশ্নবিদ্ধ নির্বাচন করে আওয়ামী লীগকে ক্ষমতায় বসাতে ভূমিকা রাখা কর্মকর্তাদের তালিকা করার কথা জানায় অন্তর্বর্তী সরকার। এর মধ্যেই বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা প্রস্তুত জেলা প্রশাসকের তালিকা প্রকাশ করা হয়। সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের তালিকা তৈরির কাজ চলছে বলে জানায় মন্ত্রণালয়। ইতালি পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার মারিয়া ত্রিপদী মঙ্গলবার চলমান সংস্কার উদ্যোগগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য ইতালি সরকারের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সাথে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করার সময় ত্রিপদী তার সমর্থনের ঘোষণা দেন। তিনি বাংলাদেশকে অবৈধ অভিবাসন বন্ধে হাতে হাত রেখে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ইতালি এবং বাংলাদেশ খুব কাছাকাছি। অনেক বাংলাদেশি নাগরিক ইতালিতে থাকেন, তারা আমাদের দেশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। টেক্সটাইল, জ্বালানি ও প্রতিরক্ষা খাতকে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র হিসেবে তুলে ধরে অনেক ইতালীয় কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। প্রধান উপদেষ্টা ইতালিকে তাদের কারখানা বাংলাদেশে স্থানান্তরিত করতে এবং দুই দেশের মধ্যে বিনিময় কর্মসূচিতে যুবকদের সম্পৃক্ত করার আহ্বান জানান। চাপাতি আর অস্ত্রের রাজনীতি দেশে থাকবে না। যারা করতে চায় তাদের আওয়ামী লীগের থেকে শিক্ষা নেওয়া দরকার বলে মন্তব্য করেছেন নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। বুধবার বাংলাদেশ সুফি কনফ্লুয়েন্স আয়োজিত জাতীয় সম্মেলনে তিনি একথা বলেন। আগামী দিনে সুফিদের খানকা থেকে বের হয়ে দেশ গঠনে অবদান রাখার আহ্বান জানান উপদেষ্টা মাহফুজ আলম। হাসান মাহমুদের রিপোর্ট। বুধবার বিপ্লবোত্তর বাংলাদেশ গঠনে সুফি সমাজের অংশগ্রহণ ও করণীয় শীর্ষক জাতীয় সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ সুফি কনফ্লুয়েন্স। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপদেষ্টা মাহফুজ আলম। বলেন, বিভিন্ন দেশ থেকে আগত সুফি ও ব্যবসায়ীদের ভালো চারিত্রিক বৈশিষ্ট্যের কারণেই এদেশের মানুষ ইসলামের প্রতি আগ্রহী হয়েছে। ওনারা কিন্তু শুধুমাত্র শান্তি দাওয়াত। তবে সুফিদের একটি অংশ আওয়ামী ফেসিবাদের সহায়ক হওয়ায় তাদের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। আগামী রাষ্ট্র গঠনে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। সুফিরা মূলত বাংলাদেশে এসে জঙ্গল সাফ করে মসজিদ, দরগা তৈরি করেছেন, খানকা তৈরি করেছেন, দায়রা তৈরি করেছেন এবং এখানে বসে ওনারা কিন্তু লড়াইও করেছেন। তাদের এই যে লড়াকু মানসিকতা, আমি মনে করি যে এটা এই অভ্যুত্থানের ভিতর দিয়ে
পুনর্বিবেচনার সুযোগ এসেছে। অনুষ্ঠানে অংশ নিয়ে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, আত্মপরিচয় মুসলিম হওয়ায় বিদেশি শক্তিরা বারবার আঘাত করছে। এক্ষেত্রে জাতি গঠনে সুফিদের রাজনৈতিকভাবে শক্তিশালী হওয়ার আহ্বান জানান তিনি। আমাদের চারপাশে যেভাবে আমাদেরকে ঘিরে রেখেছে ফরেন ইন্টারভেনশন এবং আমাদের আত্মপরিচয় মুসলমান হওয়ার কারণে যে ধরনের সংঘবদ্ধ নির্যাতন তারা চালিয়ে যাচ্ছে, এটা যদি ঠেকাতে হয় আমাদের হলো মাঠে নামা ছাড়া কোনো উপায় নেই। বলেন, ফেসিবাদ পতনের 6 মাসের মাথায় কুয়েটে অস্ত্রের মহড়া। অস্ত্রের শক্তি দিয়ে দেশে আর কেউ দাঁড়াতে পারবে না বলেও সতর্ক করেন নাসিরউদ্দিন। চাপাতে নিয়ে এসে শান্তি বিনষ্ট করতে চায়, যেটা গতকালকে আমরা ক্যাম্পাস খুলনা বিশ্ববিদ্যালয় থেকে দেখেছিলাম। ওদের রাজনীতি তাদেরকে আওয়ামী লীগ থেকে শিক্ষা নেওয়ার জন্য বলবো। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। আগামী বাংলাদেশের রাজনীতিতে তরুণদের আকাঙ্ক্ষা ধারণ করা দলগুলোই সফলতা পাবে বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। বুধবার বিকেলে প্রেস ইনস্টিটিউটে তরুণের উৎসবে কথা বলেন তিনি। উৎসবে গ্রাফিতির স্থিরচিত্র, ভিডিও ও চলচ্চিত্র প্রদর্শন করা হয়। বিস্তারিত AH হিমেলের প্রতিবেদনে। জুলাই গণ অভ্যুত্থান শব্দটি কোটি মানুষের হৃদয়ের বার্তা। এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়, এই স্লোগানে গণ অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে প্রেস ইনস্টিটিউটে আয়োজিত হয় তারুণের উৎসব 2025। প্রদর্শনীতে সংগ্রহ করা হয় 10,000 গ্রাফিতি। পুরো গ্যালারি যেন এক টুকরো গণ অভ্যুত্থান। আলোকচিত্রের পাশাপাশি ভিডিও প্রদর্শনী দিয়েও শুরু হয় এই আয়োজন। আগামী বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতিতে ছাত্রদের প্রভাব থাকবে জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশ ইস্যুতে ছাত্রদের প্রয়োজন রয়েছে। এ সময় তিনি আরও বলেন, তরুণদের আকাঙ্ক্ষা যে রাজনৈতিক দল বুঝতে পারবে তারাই ভবিষ্যতে সফলতা পাবে। তরুণরা এই গণঅভ্যুত্থানের অংশগ্রহণের মধ্য দিয়ে আসলে তারা বলে দিয়েছে যে এই যে বাংলাদেশ, নতুন বাংলাদেশ বা গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তাদের যে প্রতিনিধিত্ব এবং হিস্সা আসলে লাগবে। আগামী অন্তত 2 দশক বাংলাদেশকে তারা প্রভাবিত করবে। রাজনীতি, সমাজ, সংস্কৃতি, অর্থনীতি নানা ক্ষেত্রে, সমাজের সকল ক্ষেত্রে তাদের একটা প্রতিনিধিত্ব এবং নেতৃত্ব আসলে তৈরি হবে। সংবাদ সম্মেলন শেষে জুলাই গণ অভ্যুত্থানে আলোকচিত্রে যারা বিশেষ অবদান রেখেছেন তাদের পেশাদার, অপেশাদার ও ড্রোন ভিডিওতে এই 3টি ক্যাটাগরিতে সনদ ও ক্রেস্ট দেওয়া হয়। আর প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিজয়ীদের ক্রমান্বয়ে 1,75,000 ও 50,000 টাকার চেক দিয়ে সম্মানিত করা হয়। AH হিমেল, দেশ টিভি, ঢাকা।